শুভং কৃত্যং কল্যাণং আরোগ্যং ধন সম্পদা শত্রুর বুদ্ধির বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। জয় গুরু শঙ্কর। তো আজকে আমাদের আলোচ্য বিষয় মডেল সেট নাম্বার 1। তোমাদের নির্দিষ্ট গ্রুপে এই প্রশ্নের সেটটি দেওয়া হয়েছিল এবং তোমাদের পরীক্ষার জন্য একটা সময় দেওয়া হয়েছিল। এখন সেই মডেল সেটটি নিয়ে আলোচনা করা হবে উত্তরপত্র নিয়ে। তাহলে চলো, প্রথম প্রশ্ন দেখো, বলছে মন্ত্র ব্রাহ্মণয়র বেদর নাম ধেয়ম। মন্ত্র এবং ব্রাহ্মণকে, এই মন্ত্র ব্রাহ্মণের সমষ্টি হচ্ছে বেদ। এই কথাটির বক্তাকে আপস্তম্ভ। অর্থাৎ তিনি বলেছেন যে বেদের হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে ব্রাহ্মণ। আমরা বেদের মন্ত্র অংশগুলো কোথায় রয়েছে? না, মন্ত্র অংশ রয়েছে উপনিষদে। নেক্সট চলো, আরো এই ধরনের প্রশ্ন যেমন হচ্ছে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারয় লৌকিকম উপায়ং ইয় গ্রন্থ বেদয়তি সবেদ। কে বলেছেন? বেদ অখিল ধর্মমূলম। বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল। কে বলেছে? বেদ অখিল ধর্মমূলম, এটা বলেছে মনু বলেছে। আর একটা সংজ্ঞা আছে, যেমন প্রত্যেক সেনা অনুমিত্তা যস্তুপায় ন বিদ্যতে এনং বিদন্তি বেদনা তস্মাৎ বেদস্য বেদতা। প্রস্থান ত্রয়ের অন্তর্ভুক্ত নয়। কোনটি প্রস্থান ত্রয়ের অন্তর্ভুক্ত নয়? গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র, এই তিনটাকে একত্রে প্রস্থান ত্রয় বলে। তাই এখানে অ্যান্সার হবে মহাভারত। অগ্নিম ইলে পুরোহিতং যজ্ঞস্য দেবম মৃত্যুয়ম হোতারম রত্নধাতমম। এই মন্ত্রটির ঋষিকে? মধুছন্দা ঋষি। যদি বলা হয় এই মন্ত্রটি কোন বেদে রয়েছে? ঋগ্বেদে রয়েছে। এটা ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্র। অর্থাৎ ঋগ্বেদের প্রথম মন্ত্রই হচ্ছে এটা, অগ্নিম ইলে পুরোহিতং। আর এই মন্ত্রটির ঋষি হচ্ছে মধুছন্দা ঋষি। নেক্সট দেখো, আর্ষ মণ্ডলের ঋষি নন। আমরা জানি আর্ষ মণ্ডল মনে রাখার একটা নিয়ম ছিল, গ্রীবি বা অভব। গ্রীবি বা অভবক। অর্থাৎ গ্রী মানে হচ্ছে গৃৎসমত, বি মানে বিশ্বামিত্র, বা মানে বামদেব, অ মানে অত্রি, ভ মানে ভরদ্বাজ, ব মানে বশিষ্ঠ, ক মানে কর্ণ। আর আর্ষমণ্ডলের ব্যাপ্তি কোথা থেকে কোথা? যে না, আমাদের দ্বিতীয় থেকে সপ্তম অথবা দ্বিতীয় থেকে অষ্টম, এটা হচ্ছে আর্ষমণ্ডলের ব্যাপ্তি। নেক্সট চলো, শুক্লা যজুর্বেদের অপর নাম কি? কৃষ্ণ যজুর্বেদের অপর নাম হচ্ছে তৈত্তরীয় সংহিতা। এখানে একটা ঘটনা দেখা যায় যে এই কৃষ্ণ যজুর্বেদ শিষ্যগণ প্রথমে আয়ত্ত করে, পরে তাদের গুরুদের অভিশাপে সেই বেদটা তারা বমন ক্রিয়ার মাধ্যমে সেটা উদ্গীরণ করে। আর সেই বমনটা বা সেটা কি করে, তিত্রী পাখির আকার ধারণ করে সেই বেদ গ্রহণ করা হয়। সেখান থেকে এর নাম হয় তৈত্তরীয় সংহিতা। আর শুক্ল যজুর্বেদের অপর নাম হচ্ছে বাৎসনীয় সংহিতা। কারণ এই বেদ সূর্য ঘোড়ার রূপ ধারণ করে, অর্থাৎ বাৎসেনীর রূপ ধারণ করে এই বেদ শিক্ষা দিয়েছিলেন, তাই এটা বাৎসনীয় সংহিতা। মহর্ষি কাশ্যপের আশ্রম কোথায়? হ্যাঁ, আমরা জানি যে মহর্ষি কাশ্যপটাকে, কাশ্যপ হলেন কর্ণ।
কর্ণমুনির আশ্রম ছিল মালিনী নদীর তীরে এবং হিমালয়ের পাদদেশে। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আর যদি বলতো কশ্যপ মুনির আশ্রম কোথায়? কশ্যপ, কশ্যপ মানে হচ্ছে মারিচ, মারিচ। আর মারিচের আশ্রম ছিল হেমকূট পর্বতে। মহর্ষি কর্ণের উপস্থিতি দেখা যায় কোন অঙ্কে? একমাত্র চতুর্থ অঙ্কে মহর্ষি কর্ণ উপস্থিত ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, রামচন্দ্রের রাজ্যাভিষেক হয় কোন কাণ্ডে? এখানে হ্যাঁ মিশ্র উত্তর হচ্ছে, এটা হবে লঙ্কা কাণ্ড। কেন লঙ্কা কাণ্ড হবে? যে আমরা বালকাণ্ড বা বালকাণ্ড বা আদি কাণ্ড, তারপরে রয়েছে অযোধ্যা কাণ্ড। আমরা তবে এই যে দেখো রামচন্দ্রের রাজ্যাভিষেক, আর একটা কথা আছে রাজ্যাভিষেকের আয়োজন। দেখো প্রথমে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র কি করলেন? সীতা দেবীকে বিবাহ করে আনলেন, তখন তাকে রাজা বানানো হবে। আর রাজা বানানোর পূর্ব মুহূর্তে যে অনুষ্ঠানটি করা হয় সেটাই হচ্ছে রাজ্যাভিষেক। তো এই যে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্রকে রাজা করা হবে, তার জন্য রাজ্যাভিষেকের আয়োজন করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে মাতা কৈকেয়ী কি করলেন? তার স্বামী দশরথের কাছে তার পূর্বের যে প্রতিশ্রুত দুটো বর তিনি পেতেন, সেই বর তিনি প্রার্থনা করলেন। একটা বর ছিল রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস, আর দ্বিতীয় বরটি হচ্ছে তার ঔরজাত সন্তান ভরতকে সিংহাসনে বসাতে হবে। আর এই পরিস্থিতিতে কিন্তু রামচন্দ্রের রাজ্যাভিষেকের আয়োজন হয়েছিল, তাই কিন্তু আর রাজা করা গেল না, তখন তিনি কিন্তু বনে চলে গেলেন। তাই রাজ্যাভিষেকের আয়োজনের কথা যদি বলে, রামচন্দ্রের রাজ্যাভিষেকের আয়োজন, তাহলে সেটা কিন্তু তোমাদের চলে যাচ্ছে অযোধ্যা কাণ্ড। আর যদি বলে রাজ্যাভিষেক হয় সেটা কখন, সেটা অবশ্যই হবে লঙ্কা কাণ্ড। কারণ সীতাকে উদ্ধার করে এনে তখন আবার নতুন ভাবে রাজা হলেন, সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড। বোঝা গেল? আর রামায়ণে রাজ্যাভিষেকের অনেকের হয়েছে, রামচন্দ্রের হয়েছে, তারপরে তোমার সুগ্রীবের রাজ্যাভিষেক হয়েছে, বিভীষণকে লঙ্কার রাজা বানানো হয়েছে, সেখানে রাজ্যাভিষেক করানো হয়েছে। তো সেটা অন্য প্রসঙ্গ। চলো নেক্সট প্রশ্ন, গীতপদেশ রয়েছে মহাভারতের কোন পর্বে? ভীষ্ম পর্বে। গীতপদেশ কথার অর্থ গীতা যোগ উপদেশ, গীতা যোগ উপদেশ। অর্থাৎ গীতপদেশ মানে হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা বা গীতা কোথায় আছে? মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্বে। পঞ্চতন্ত্রের কোথায় চিরশত্রুতামূলক গল্পের সমাবেশ রয়েছে? হ্যাঁ, চিরশত্রুতা কাকোলুকীয়। কাকোলুকীয়, কাকাশ্চ উলুকাশ্চ কাকোলুকীয়ম, এটা কোন সমাস? কোন দ্বন্দ্ব? সমাহার দ্বন্দ্ব। কাকাশ্চ উলুকাশ্চ কাকুলুকীয়ম। এটা যেষাঞ্চ বিরোধ শাশ্বতিকঃ, অর্থাৎ যে সমস্ত জন্তুর মধ্যে নিত্য বিরোধ বর্তমান, সেই সমস্ত বিষয়ের মধ্যে কি হয়? সমাহার দ্বন্দ্ব সমাস হয়। অর্থাৎ কাকাশ্চ উলুকাশ্চ কাকুলুকীয়ম, এটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পঞ্চতন্ত্রের 5টি তন্ত্র ছিল: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লব্ধপ্রনাশ, অপরীক্ষিত কারক। হ্যাঁ, মিত্রভেদ মানে হচ্ছে বন্ধুত্ব ভঙ্গ, মিত্রপ্রাপ্তি মানে বন্ধুত্ব লাভ, কাকোলুকীয় মানে কাক ও উলুক অর্থাৎ কাক ও পেঁচায় অর্থাৎ চিরশত্রুতামূলক গল্প, লব্ধপ্রনাশ কথার অর্থ পেয়ে হারানো, অপরীক্ষিত কারক হচ্ছে হঠকারিতা, অবিমৃষ্যকারিতা, অবিবেচনা প্রসূত কাজ। হিতোপদেশের, হ্যাঁ বলো। পেয়ে হারানো ভাই, পেয়ে হারানো, পেয়ে হারানো মানে কোনো জিনিস পেলাম তারপরে সেটা আবার হারিয়ে গেল। তুমি কি বললে? মেয়ে হারানো।
হ্যাঁ না তে হারান। আচ্ছা চলো, হিতোপদেশের মৌলিক গল্প সংখ্যা কত? হিতোপদেশে কতগুলি গল্পের সমাবেশ রয়েছে? মৌলিক গল্প সংখ্যা, এখানে একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ ঠিকই, আমাদের হিতোপদেশের লেখক নারায়ণ শর্মা একটা কথা বলেছেন এই গল্প গ্রন্থটা লেখার প্রথমেই তিনি বলেছেন, পঞ্চতন্ত্রাৎ অন্যস্মাৎ গ্রন্থাদা কৃষ্ণ লিখ্যতে, অর্থাৎ পঞ্চতন্ত্র থেকেই গল্প নিয়ে হিতোপদেশ গল্প গ্রন্থটা লেখা হয়েছে। আমাদের পঞ্চতন্ত্রের মোট গল্প, হিতোপদেশের মোট গল্প সংখ্যা কতগুলো ছিল এবার বলো? 43টি। 43টির মধ্য থেকে 25টা গল্প নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র থেকে। তাহলে এবার বাদ দাও, দেখো কয়টা থাকবে। এখানে 18টি অপশন নেই, তাহলে অপশন করে নাও ই, তাহলে এটা কি হচ্ছে 18। এখানে তাহলে প্রশ্নটা এইরকম হলে হতো যে হিতোপদেশের মৌলিক গল্প সংখ্যা 9, যদি 9 কথাটা যোগ করি তাহলে কিন্তু অপশন একটা ঠিক হবে, সেটা কোনটা হবে? 25টি। বোঝা গেছে? তো যাই হোক, আমাদের তথ্যটা দরকার ছিল, সেটা জানলাম। আচ্ছা, ভাসের শ্রেষ্ঠ নাটক? স্বপ্ন বাসব দত্ত। সংস্কৃত সাহিত্যে ভাস সর্বাপেক্ষা নাটকের রচয়িতা, তিনি সব থেকে বেশি নাটক রচনা করেছেন। মহাভারত অবলম্বনে সব থেকে বেশি নাটক রচনা করেছেন, আবার তিনি সব থেকে বেশি একাঙ্ক নাটকও রচনা করেছেন। চক্রকবি কাকে বলা হয়? না, ভাসকে কিন্তু চক্রকবি বলা হয় না, ভাসের নাটক চক্র রয়েছে, তাহলে চক্রকবি হচ্ছে ভারবী, যিনি কিরাতার্জুনীয়ম নামে মহাকাব্যটি লিখেছেন, যার সর্গ সংখ্যা 18, বৃহত্রয়ীর অন্তর্ভুক্ত। রামায়ণ আশ্রিত রূপক নয় কোনটি? একদম, বেনিসংহার ভট্টনারায়ণের লেখা। একটি রূপকধর্মী নাটক হলো, রূপকধর্মী নাটক কোনটি? হ্যাঁ, মুদ্রা রাক্ষস একটা রাজনৈতিক নাটক বলতে পারো, রাজনৈতিক নাটক। মৃচ্ছকটিক হচ্ছে সামাজিক নাটক, সামাজিক নাটক। তোমার প্রবোধচন্দ্র হয় রূপক ধর্মী নাটক, তাছাড়া একে আমরা প্রতীক নাটক বলতে পারি, প্রতীক নাটক। আবার একে দেখো প্রতীক নাটক বলে, আবার এটাকে দার্শনিক নাটকও বলে। এটা অদ্বৈত বেদান্ত দর্শনের ওপর প্রতিষ্ঠিত, অথবা বলতে পারে মানবিক চরিত্রকে পাত্রপাত্রী করে তুলে ধরা হয়েছে কোন নাটকে, সেটাও হবে প্রবোধচন্দ্রোদয়। আর রত্নাবলী হচ্ছে প্রথম নাটিকা, শ্রীহর্ষের রচিত প্রথম নাটিকা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা? এখানে দেখো একটা বানানের বিষয় রয়েছে, আমরা উচ্চারণ করি কলহন, কিন্তু বানানটা কিন্তু এটা হবে ক হয় ল ন, কলহন, কহলন। আচ্ছা, বাসব দত্ত রচনা করেন কে? সুবন্ধু। বাসব দত্তম হচ্ছে একটা নাটক, আর বাসব দত্ত হচ্ছে একটা গদ্য কাব্য। তো আমাদের এইভাবে মডেল সেটগুলি পর্যায়ক্রমে আলোচনা হচ্ছে। যারা এই মডেল সেটের জন্য ক্লাস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। তাহলে বৃহত্রয়ীর মধ্যে শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে নৈষধচরিতম। কিরাতার্জুনীয়মের সর্গ সংখ্যা কত? 18। শিশুপাল বধের সর্গ সংখ্যা 20। নৈষধচরিতের সর্গ সংখ্যা হচ্ছে 22। এটা আকারগত দিক থেকেও বড় এবং কাব্য কৌশলের বিচারেও এটাকে শ্রেষ্ঠ হিসেবে ধরা হয়েছে। এই যে নৈষধচরিত মহাকাব্যে কিন্তু পঞ্চনলীর কথা রয়েছে।
মডেল সেটের যারা ক্লাস নিতে চাও তারা অতি সত্বর যোগাযোগ করো। এরপর থেকে আর কোনো মডেল সেট প্রকাশ করা হবে না। তাই যারা এই মডেল সেট নিতে চাও তারা অতি সত্বর যোগাযোগ করবে। মেঘদূতের উৎস ব্রহ্ম বৈবর্ত পুরাণ। মেঘদূতের উৎস হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। আর বলতো মুদ্রা রাক্ষস নাটকের উৎস কোন পুরাণ? মুদ্রা রাক্ষস সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ। শ্রেষ্ঠ দুর্গ, মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি? গিরিদুর্গ। কেন শ্রেষ্ঠ? কারণ এই দুর্গে দেবতারা বসবাস করেন, দেবতা বাস করেন গিরিদুর্গে। তর্জত্রিক নয় কোনটা? তর্জত্রিক নয়, ভ্রমণ। তর্জত্রিকং বৃথাট্টা চ কামজ দর্শকগণ। তর্জত্রিক হচ্ছে নৃত্য, গীত এবং বাদ্য, তাই ভ্রমণটা তর্জত্রিক নয়। নেক্সট চলো, রাজ্য শাসন প্রণালীর উপায় নয় কোনটা? জান। রাজ্য শাসন প্রণালীর 4টা উপায়: সাম, দান, দণ্ড, ভেদ। আর হচ্ছে সারগুণ্য হচ্ছে 6টি। সারগুণ্যের অন্তর্ভুক্ত হচ্ছে যান, আসন, যুদ্ধ, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব এবং সংশ্রয়, এই 6টিকে বলা হচ্ছে সারগুণ্য। না, কণ্টক শোধন অর্থশাস্ত্রের কোন অধিকরণে আছে? আমরা একটা টিক্স পড়েছিলাম যে বিনয় অধ্যক্ষ হয়ে ধর্মের কাঁটা শোধন করে। বিনয় মানে বিনয় আধিকারিক, অধ্যক্ষ মানে অধ্যক্ষ প্রচার, হয়ে ধর্মের মানে ধর্মস্থীয়, কাটা মানে কণ্টক শোধন, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ। এটা হবে চতুর্থ। দুর্গা সপ্তশতী বা এটাকে বলো চণ্ডী মাহাত্ম্য বলে, চণ্ডী পাঠ যেটা দুর্গাপূজায় করা হয়, সেটা রয়েছে কোথায়? সেটা রয়েছে মার্কেন্ডেয় পুরাণে। নেক্সট চলো, বায়ু পুরাণের অপর নাম কি? শিব পুরাণ। কোনগুলো শিব পুরাণ বলবো? সংখ্যা কয়টি? আমরা পড়েছিলাম এরকম একটা ট্রিক্স যে হ্যাঁ, শিবের পুত্র মাছ কচ্ছপ দহন করে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি শিব পুরাণগুলো। শিব পুরাণ, পুত্র মানে হচ্ছে, পুত্রের নাম হচ্ছে কার্তিক, কার্তিককে স্কন্দরাজ বলে। তো পুত্র হচ্ছে লিঙ্গ, পুরুষ লিঙ্গ বাচক, তাই এটাকে লিঙ্গ পুরাণ বলবো। আবার তার পুত্রের নাম স্কন্দরাজ, তাই স্কন্দ পুরাণ। মাছ মানে মৎস্য পুরাণ। কচ্ছপকে সংস্কৃতে বলে কুর্ম পুরাণ। দহন করতে অগ্নি লাগে, অর্থাৎ অগ্নি পুরাণ। এই কয়টা হচ্ছে আমাদের শিব পুরাণ। বায়ু পুরাণের অপর নাম হচ্ছে শিব পুরাণ। শাস্ত্র জ্ঞানী গুপ্তচর যে বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জানে তাকে বলা হয় কি? সত্রী। আচ্ছা, প্রাচীনতম কে? এই 4 জনের মধ্যে প্রাচীনতম কে? অশ্বঘোষ, তারপরে ভাস, তারপরে কালিদাস। একদম সংস্কৃত সাহিত্যের প্রথমে পাবো হচ্ছে অশ্বঘোষ, খ্রিস্টীয় প্রথম শতক, অশ্বঘোষ। আর সংস্কৃত সাহিত্যের একদম শেষ কবি সে হচ্ছে জয়দেব। পথিন ষষ্ঠী বহুবচন। পথিন শব্দের ষষ্ঠীর বহুবচন হবে পথাম। সি। অসমত বহুবচন পঞ্চমী বহুবচন কি হবে? পরীক্ষায় প্রশ্নগুলি দেয় এইভাবে, সেটা হচ্ছে আসমত, খণ্ডেত্ব হবে। তাহলে একই রকম ভাবে যদি বলে যুষ্মৎ শব্দের পঞ্চমীর বহুবচন কি, তাহলে কি হবে? যুষ্মৎ। হর্ন লোট মধ্যম পুরুষ একবচন কোনটা হবে? এটা অদাদিগণীয় ধাতুর মধ্যে রয়েছে। তো সেখানে হন্তি হত, ঘ্রন্তি, হংস হত, হত, হন্মি, হনব, হন্ম,
হন্ত হতাম ঘন্ত, জহি হতাম হত, জহি অর্থাৎ মধ্যম পুরুষ একবচন হচ্ছে জহি। জাগরি লট প্রথম পুরুষ বহুবচন। হ্যাঁ, এখানে জাগরি লট প্রথম পুরুষ বহুবচনে কিন্তু অন্তি হয় না, এই রকম রূপ হয়, তি হয়। তাই এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। জাগর্তি একবচন জাগর্তিটা তাও মানা যায়, দেখো তি আছে, কিন্তু আমরা সাধারণত জানি প্রথম আর বহুবচনে নয় তয় হর্ষি যোগ থাকে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে জাগরি ধাতুর ক্ষেত্রে, সেখানে শুধু কিন্তু আমরা তি পাচ্ছি, তাই এটা হবে জাগ্রতি প্রথম আর বহুবচন। সাহানা বাবা তু, দেখো এখানে এটা দুটোই হয়, কেন হয় তার কারণটা জেনে নাও, তাহলে তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। এই কারণটা হচ্ছে প্রথম আর একবচন হচ্ছে জাগর্তি, আর জাগরি লট প্রথম পুরুষ বহুবচন হচ্ছে জাগ্রতি। এবার এটার রূপ এরকম কেন লেখা যায়, যে কোনো শব্দের শেষে যদি রেপ থাকে, শেষের বর্ণে যদি রেপ থাকে, তাহলে সেই বর্ণটাকে ডাবল করলেও কোনো অসুবিধা হয় না। যেমন ধরো আমি লিখতে পারি কর্তা, তয়ে রেপ আছে, এই কথাটা আমি আবার এইভাবেও লিখতে পারি, বোঝা গেল। আবার যেমন ধরো সূর্য, এখানে রেপ আছে, আমি তাহলে দুটো করতে পারবো, সূর্য। আচ্ছা চলো, তারপরে চলো সাহানা বাবা তু, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখো এখানে আমাদের আসছে অব, সাহানাব, তাহলে অব যদি আসে এচো বায়াব সূত্রানুসারে অব হয় কোথায়, যে একারের পরে যদি স্বরবর্ণ থাকে, ওকারের পরে, হ্যাঁ, ওকারের পরে স্বরবর্ণ থাকলে সেখানে হয়ে যাচ্ছে অব, তাহলে এখানে অব হচ্ছে, তাহলে সাহানা আবাতু, ওকার স্থানে অব হচ্ছে, কোন সূত্রের দ্বারা? এচো বায়ব। দেবা যোগ ঋষি, এটা কি হবে? বিসর্গের পর স্বরবর্ণ রয়েছে, বিসর্গের লোপ হবে, অর্থাৎ এটা সি হবে। আর যদি এরকম থাকতো দেব যোগ ঋষি, তাহলে কি হতো? তাহলে হতো দেবর্ষি। এখানে বলেছে যে বিসর্গের পরে এরকম স্বরবর্ণ যদি থাকে, তো বিসর্গের পর যদি এরকম স্বরবর্ণ থাকে অবিসর্গের পর, তাহলে সেক্ষেত্রে বিসর্গ লোপ হয় এবং তারপরে আর সন্ধি হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে এই দুটো পদ দুটো মাত্রায় থাকবে, বোঝা গেছে? স্থালী পচতি, রেখাঙ্কিত পদটি এখানে কিন্তু হচ্ছে স্থালী পচতি, এখানে হবে স্বতন্ত্র কর্তায় প্রথমা। কেন স্বতন্ত্র কর্তায় প্রথমা হবে? এখানে একটা কাহিনী বুঝতে হবে, যে হাড়ি, স্থালী মানে হাড়ি, স্থালী পচতি, হাড়ি নিজেই রান্না করছে, হাড়ি তো নিজে রান্না করতে পারে না। এখানে যদি বলা হতো রাম, যদি আগে কর্তা থাকতো, যে রাম হাড়িতে রান্না করছে, তাহলে কিন্তু কর্তার উল্লেখ থাকে, স্থালী না হয়ে স্থ্যাল্লাম হয়ে যাবে, স্থ্যাল্লাম। আর যদি কর্তার উল্লেখ না থাকে, তাহলে এই স্থালীটা, হাড়িটা নিজেই কর্তা হয়ে যাবে, আর নিজেই কর্তা হলে সেটা স্বতন্ত্র কর্তায় প্রথমা হবে। তাহলে কি বললাম, যে যখন স্থালী পচতি, এই উদাহরণটির ক্ষেত্রে কর্তার যখন উল্লেখ থাকবে, রাম শ্যাম যেই হোক, যে সে হাড়িতে রান্না করছে, সেক্ষেত্রে কর্তার উল্লেখ থাকলে সেখানে স্থালীটা সপ্তমী হয়ে যাবে, অধিকরণে সপ্তমী হয়ে যাবে, অর্থাৎ রাম হাড়িতে রান্না করে। আর যদি সেখানে কর্তার উল্লেখ না থাকে, তাহলে হাড়ি নিজেই কর্তা হয়ে যাবে এবং সেটা স্বতন্ত্র কর্তায় প্রথমা হবে, বোঝা গেছে? আচ্ছা,
নেক্সট দেখো বলছে প্রভু ক্রুদ্ধতি, কোনটা হবে? সি হবে। কেন সি হবে? কারণ আমাদের এটা সম্প্রদান কারকের একটা সূত্রই ছিল। কি সূত্রটার নাম? ক্রুদ্রোহ ঈর্ষা অশ্ব অর্থানাং জং প্রতিকোপহ, অর্থাৎ যার ওপর ক্রোধ করা হচ্ছে, দ্রোহ করা হচ্ছে, সেটা চতুর্থ হবে। তাই প্রভু কার ওপর ক্রোধ করছে? ভৃত্যের ওপর, ভৃত্যায় পদে চতুর্থ হয়ে যাবে। বিদ্বান সর্বেষাং পূজিত, রেখাঙ্কিত পদে কোন সূত্রটি প্রয়োগ হয়েছে? একদম, তস্য চ বর্তমানে। তস্য চ বর্তমানে এই সূত্রে কি বলেছে? বর্তমান কালে ত প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। বিদ্বান ব্যক্তি সবার দ্বারা পূজিত হন। তো এই পূজিত হন, এখানে ত প্রত্যয় যোগ রয়েছে, পূজ যোগ ত, পূজ ধাতুর সাথে ত প্রত্যয় যোগে হয়েছে পূজিত। তাহলে ত প্রত্যয়ের যোগে যেটা কর্তা, এই বাক্যের কর্তা কে? কে পূজিত হন? এখানে না, এখানে বিদ্বান সর্বেষাং পূজিত, এই যে পূজা করা কাজটা কারা করছে? সবাই করছে, তাহলে সেটা হবে কর্তা। তাই এই কর্তায় কি হয়েছে? ষষ্ঠী বিভক্তি হয়েছে। নেক্সট চলো, নীলকণ্ঠম, এটা কোন সমাস? কর্মধারয় সমাস। দেখো যদি বলতো নীল কণ্ঠমে যদি নীল কণ্ঠ থাকতো তাহলে কোন সমাস হতো? তাহলে বহুব্রীহি সমাস হতো। নীলকণ্ঠ হচ্ছে শিব, কিন্তু যখন ক্লীবলিঙ্গ থাকবে তখন বিশেষ্য বিশেষণ ভাব হচ্ছে, তখন সেটা কর্মধারয় হয়ে যাচ্ছে। অহরাত্র, এটা কোন সমাস? এখানে এখানে একটা মারাত্মক বিষয় রয়েছে, একটু শোনো। এখানে দেখো, এটা একটু শোনো। আমাদের একটা সূত্র ছিল যে পরবলিঙ্গং দ্বন্দ্ব তৎপুরুষয়, অর্থাৎ দ্বন্দ্ব তৎপুরুষ সমাসে পরের লিঙ্গ ধারণ করে। এটা কোন ক্ষেত্রে? ইতরেতর দ্বন্দ্বের ক্ষেত্রে। আর আমরা যখন সমাহার দ্বন্দ্ব পড়েছিলাম, যে সমাহার দ্বন্দ্ব কিন্তু সবসময় ক্লীব লিঙ্গ হয়, ক্লীব লিঙ্গ। কিন্তু এখানে অহরাত্র এই পদটা তো ক্লীব লিঙ্গ নয়, তাহলে এটি কি সমাহার দ্বন্দ্ব নয়? না, এটা সমাহার দ্বন্দ্ব হয়েছে। কেন হয়েছে? একটাই মাত্র উদাহরণ রয়েছে, সেখানে বলা হয়েছে রাত্রি হানহা পুংসি, একটা সূত্র রয়েছে, সেই সূত্রে বলা হয়েছে যে এই যে অহন শব্দের সাথে রাত্রি শব্দের যদি সন্ধি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু কি হয়? সেই রাত্র শব্দটা পুরুষলিঙ্গ হয়। অর্থাৎ এখানে অহরাত্র এটা পুরুষলিঙ্গ হলেও এটা কিন্তু আমাদের সমাহার দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আর একটাই এরকম রয়েছে যে সমাহার দ্বন্দ্বে পুরুষলিঙ্গ হয়, অর্থাৎ সমাহার দ্বন্দ্বে পুরুষলিঙ্গ সমাসের উদাহরণ এটাই, অহরাত্র। তাছাড়া সমস্ত সমাহার দ্বন্দ্ব কিন্তু ক্লীবলিঙ্গ। নেক্সট, মুষ্টা মুষ্টা পরিত্য ইদং যুদ্ধং প্রবৃত্তম, এটা কোনটা হবে? মুষ্টি হবে। কারণ এই দেখো, মুষ্টা মুষ্টা মানে মূল শব্দ ছিল মুষ্টি। মুষ্টি শব্দটা কোন শব্দের মতো? মতি শব্দের মতো। তাহলে আমরা এই ব্যতিহার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি করেছি? যে প্রথমে যে স্বরটা থাকবে সেই স্বরটা দীর্ঘ হবে, তাহলে মতিতে দীর্ঘী, অর্থাৎ মুষ্টিতে দীর্ঘী হবে। আর পরে হচ্ছে মুষ্টি। হ্যাঁ, অবশ্যই করতে পারবে। হ্যাঁ, সেটাও করা যাবে। মানে দুটো হাতে মুষ্টি ভ্যাম যখন করবে, তাহলে এটা হচ্ছে মুষ্টা মুষ্টা, আবার মোষ্টা ভ্যাং করলেও হবে। যদি দুটি মুষ্টি নিয়ে যুদ্ধ বোঝায়, তাহলে সেক্ষেত্রে এরকম হবে। আর এটা কোন সমাসের উদাহরণ? না, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। কেশা কেশি, দণ্ডা দণ্ডী। আচ্ছা, যুবতী, এটার ব্যুৎপত্তি কি হবে? তিন প্রত্যয়, তিন আর তি একই বিষয়, তিন প্রত্যয়ের তি থাকে।
তাই ওরকম ছিল। আচ্ছা, জুনস্তি সূত্র এটা। তাহলে যুবন যুক্তি, তাহলে আমরা এই যে এখানে যুবন যুক্তি করে হবে যুবতী, আর যুবত যোগ ইব যদি করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে যুবতী। আর এই যুবত শব্দটা কিভাবে হচ্ছে, যু শব্দের সাথে এখানে কি হচ্ছে, সত্রী প্রত্যয় হচ্ছে। সত্রী প্রত্যয় যুবত হচ্ছে। একদম একদম একদম। চলো তারপরেরটা দেখো, শূদ্রা জাতিয়া নারী, এটা কোনটা হবে? যখন জাতিয়া নারী বলবো, জাতিয়া ব্যাপারটা আসবে তখন হবে টাপ প্রত্যয়, টাপ প্রত্যয় রা থাকে তাহলে শূদ্রী। আর শূদ্রা, আর শূদ্রী হচ্ছে শূদ্রের পত্নী। ক্রি যোগ সাঞ্চ, এটা কোনটা হবে? কুরবান। এই রেপের পর প বর্গর ব্যবধান রয়েছে, প ফ ব, তাই এখানে মূর্ধন্য হবে। পরিত্যজ লভ, কোনটা হবে? দেখো এটা হবে পরিত্যজ্য। আর এটা কি হয়েছে, পরিত্যক্ত, এখানে কিন্তু ত প্রত্যয় হয়েছে, পরিত্যজ ত, পরিত্যক্ত। এখানে অনেক সময় ভুল করে আমরা আকার দিয়ে দিই, এটা কিন্তু পরিত্যজ্য। প্রচ্ছজং লট, প্রথম পুরুষ এক বচন, পরিপৃচ্ছতে। আত্মনঃ পুত্রম ইচ্ছতি, এটা দুটোই হবে, ক্যাং কাম্মস দুটোই হবে, অর্থাৎ পুত্রিয়তি পুত্র কাম্যতি দুটোই হবে। গর্গস্ব অপত্যং প্রমাণ, অর্থাৎ গর্গ শব্দের সাথে জয়ং প্রত্যয় যোগ হয়েছে, এর থাকবে হচ্ছে স্ন, একই প্রত্যয় দুটো, তাহলে এখানে হবে গার্গ এ। তেন পুস্তকং পঠ্যতে, এখানে রেখাঙ্কিত পদটিতে বলা হয়েছে এটা কি, উক্ত কর্মে প্রথমা নাকি? এটা হচ্ছে যেহেতু কর্মবাচ্য, আর কর্মবাচ্যের যে কর্ম থাকে সেটা উক্ত কর্ম হয়, আর উক্ত কর্মে সর্বদাই প্রথমা বিভক্তি হয়, তাহলে উক্ত কর্মে প্রথমা। মাতা চ পিতা চ, এটা মাতা পিতরাও হয়, একশেষ দ্বন্দ্ব অনুযায়ী পিতরাও হয়, আর উত্তর দেশীয় পণ্ডিতদের মতে এটাও হয়, অর্থাৎ এটা সবগুলোই হবে। প্রশস্য যোগ ইষ্ঠন, প্রশস্য স্থানে কি থাকে, স্র থাকে, ইষ্ঠন প্রশস্য স্থানে স্র হয়, আর এর সাথে ইষ্ঠনের ইষ্ঠ যোগ করব। এবার সন্ধির ফলে অকারের পরে হস্যিকার থাকলে একার হয়ে যায়, অর্থাৎ শ্রেষ্ঠ হবে। কুটিলং গচ্ছতি, কুটিল মানে একে বেঁকে, গচ্ছতি মানে যাচ্ছে, একে বেঁকে যাচ্ছে, জঙ্গম মতে, তাহলে একে বেঁকে কুটিলং গচ্ছতি কে, সর্প কুটিলং গচ্ছতি। তোমাদের যদি এরকম অনুবাদ থাকে যে সাপটি একে বেঁকে যাচ্ছে, একে বেঁকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে দেখো জানা না থাকলে কিন্তু আমরা অনুবাদ করতে পারবো না। তাহলে সাপ একে বেঁকে যাচ্ছে, একে বেঁকে যাওয়া মানে হচ্ছে কুটিলং গচ্ছতি, তাহলে এটা হবে সর্পহ কুটিলং গচ্ছতি, যাকে একসাথে বলা হচ্ছে জঙ্ঘম্মতে, অর্থাৎ সর্প জঙ্ঘম্মতে, মানে সাপটি একে বেঁকে যাচ্ছে। আমার মনে সুখ নেই, সঠিক অনুবাদ কোনটা হবে? একদম সি হবে। দেখো কেন, আমার এটা কি অসমত শব্দ, অসমত শব্দের ষষ্ঠীর এক বচন হবে, অসমত শব্দের ষষ্ঠীর এক বচনে দুটো রূপ হয়, একটা মম আর একটা মেয়ে, তবে অসমত এবং যুষ্মৎ শব্দের সংক্ষিপ্ত রূপগুলো বাক্যের প্রথমে ব্যবহার হয় না, তাই এটা ভুল, এটা প্রথম ব্যবহার হয়েছে। দ্বিতীয় বাক্যে মম মনে, আমার মনে সুখ নেই, তাহলে কোথায় সুখ নেই, মনে, সপ্তমী হবে মনস শব্দ, মনস শব্দের সপ্তমীর এক বচন হয় মনসী, এখানে রয়েছে মনে, তাই এটা ভুল রয়েছে। আর তৃতীয় বাক্যটা সবই ঠিক আছে। আর সুখ শব্দটা ক্লিবলিঙ্গ, তাই এখানে সুখম হয়েছে। মামা মানসি সুখং নাস্তি। স্ত্রীগুলি গান করতে করতে এদিকে আসছে, খুব সুন্দর প্রশ্ন এটা।
এটা দেখো, এটা এক্সপ্লেনটা একটু তোমাদের দেখতে হবে। এটা কি হয়েছে বলছে, স্ত্রীগুলি গান করতে করতে এদিকে আসছে। প্রথমে আমরা জানবো যে স্ত্রীগুলি হচ্ছে কি, স্ত্রীগুলি হচ্ছে দ্বারা। দ্বার শব্দটা পুরুষলিঙ্গ শব্দ হলেও এর অর্থ হচ্ছে স্ত্রী, তাই দ্বার শব্দটা বহুবচনে ব্যবহার, স্ত্রীগুলি তাহলে হবে দ্বারা। এবার আসছে মানে কি আগচ্ছন্তি, তাহলে এটা ঠিক আছে। এবার এদিকে কথার অর্থ হচ্ছে অত্র, অত্র ইত, অত্র মানে এখানে, আর ইত মানে হচ্ছে এদিকে। এবার দেখব কেমন স্ত্রীগুলি, যে গান করছে এমন স্ত্রীগুলি, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝালে সেখানে সত্রী বা সানস প্রত্যয় হয়। তাহলে এ গান করা ধাতু কি, গান করা ধাতু হচ্ছে গই ধাতু। তাহলে গই ধাতুর সাথে এটা যেহেতু পরস্মৈপদী, তাই এখানে সত্রী প্রত্যয় হবে। এবার গই ধাতুর সাথে সত্রী প্রত্যয় করলে শব্দটা হবে, কোন শব্দটা হবে, যে সেটা হচ্ছে গায়ত, গায়ত হলো। আচ্ছা, এবার এই গায়ত শব্দটা কোন শব্দের মতো, স্ত্রীলিঙ্গ, যেহেতু একে স্ত্রীলিঙ্গ করতে গেলে, কারণ স্ত্রীগুলি আসছে, তাহলে তাহলে নদী শব্দের মতো হবে, তাহলে হবে গায়তী। আচ্ছা, নদী শব্দ, তাহলে নদী শব্দের এখানে বলেছে গান করতে করতে স্ত্রীগুলি। আমরা জানি সত্রী প্রত্যয়ন্ত শব্দ হচ্ছে বিশেষণ, অর্থাৎ এখানে বিশেষ্য যেরকম হবে বিশেষণও সেরকম হবে। বিশেষ্য হচ্ছে স্ত্রীগুলি, তাহলে প্রথম আর বহু বচন রয়েছে, তাহলে এই যে গায়তী শব্দটাও প্রথম আর বহু বচন করতে হবে। নদী শব্দের প্রথম আর বহু বচন হবে নদ্য, তাই এখানে গায়তী শব্দের প্রথম আর বহু বচন হবে গায়ন্ত, অর্থাৎ গায়ন্ত্যঃ দ্বারা ইতা আগাচ্ছন্তি, এ অ্যান্সারটি হবে। বৈদিক স্বর, বৈদিক অ্যাসেন্ট কয়টি, এটা হচ্ছে এমএসসি তে এসেছিল 2024 মাদ্রাসায়। সবগুলি, হ্যাঁ, উদাত্ত অনুদাত্ত স্বরিত। উদাত্ত স্বরের সংজ্ঞা কি, উচ্চই উদাত্ত, অনুদাত্ত নিচই অনুদাত্ত, স্বরিতা সমাহারা স্বরিতাহ। মৈত্রেয়ী ও যাজ্ঞবল্ক্যের কথোপকথন আছে কোন বেদে, বৃহদারণ্যক উপনিষদে। এই কাহিনীটা এখানে একটা সুন্দর দার্শনিক কাহিনী ব্যক্ত হয়েছে, যে ঋষি যাজ্ঞবল্ক্যের দুটো পত্নী ছিলেন, একজন হচ্ছে কাত্যায়নী আর একজন হচ্ছে মৈত্রেয়ী। কাত্যায়নী হচ্ছে বিষয় ভোগে মত্ত, সে বিষয় ভোগ পছন্দ করে, আর মৈত্রেয়ী একটু অন্য ধরনের। তো ঋষি যাজ্ঞবল্ক্য মৃত্যুর আগে তিনি চাচ্ছেন যে তার যে প্রপার্টি রয়েছে সেগুলো দুই স্ত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন, এই জন্য দুই স্ত্রীকে কাছে ডেকেছেন। তখন মৈত্রেয়ীকে তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে তুমি সম্পত্তির অর্ধেকটা নাও। তখন মৈত্রেয়ী তার স্বামী যাজ্ঞবল্ক্যকে বলছে যে জেনাহং অমৃতস্যাং কিমহং তেন কুর্যাম, যেটা অমৃত লাভের উপায় নয়, যেটা অমরত্ব লাভ করবে না, যেটা চিরস্থায়ী থাকবে না, সেটা নিয়ে আমি কি করব। অর্থাৎ বিষয় ভোগ, টাকা পয়সা, সম্পদ, এগুলো নিয়ে আমি কি করব, কারণ এগুলো তো সময়ের সাথে সাথে একসময় শেষ হয়ে যাবে। অর্থাৎ এই মৈত্রেয়ীর এই কথা শুনে যাজ্ঞবল্ক্য উপলব্ধি করতে পারলেন যে মৈত্রেয়ীর মধ্যে আধার রয়েছে, তার মধ্যে আমি আত্মজ্ঞান প্রবেশ করাতে পারি। অর্থাৎ এই যারা গুরু হন, মহাজ্ঞানী হন, তারা কিন্তু আত্মজ্ঞান বা গুরুজ্ঞান সেটা উপযুক্ত পাত্রতেই প্রদান করেন, হাবিজাবি পাত্রে প্রদান করেন না। যাজ্ঞবল্ক্য দেখলেন যে মৈত্রেয়ীর সাথে এই তত্ত্বগুলো আলোচনা করা যেতে পারে, তখন কিন্তু মৈত্রেয়ী এবং যাজ্ঞবল্ক্যের এক সুমহান আলোচ্য বিষয় সেখানে আমরা দেখতে পাই। তো সেইটা কোথায় রয়েছে না, সেটা রয়েছে বৃহদারণ্যক উপনিষদে। এবার তোমরা যদি বলো যে বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের সাথে যুক্ত, শুক্ল যজুর্বেদ। আর যদি বলে ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে
ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে সব থেকে বৃহৎ ব্রাহ্মণ গ্রন্থের নাম কি? শতপথ ব্রাহ্মণ। মনু মৎস্য কথা কোথায় আছে? কোন ব্রাহ্মণে আছে মনু মৎস্য কথা? শতপথ ব্রাহ্মণে আছে। আচ্ছা, চলো তারপরের প্রশ্ন দেখো, সঠিক তথ্য নির্বাচন করো। কোনটা শুদ্ধ বাক্য আর কি, এখানে 4টা রয়েছে, কোনটা সঠিক তথ্য, মানে তাহলে 3টা ভুল তথ্য রয়েছে। এবার ভুল তথ্য আমরা বের করি। প্রথমে রয়েছে, বলছে মগধর্ষ রাজা ন্যায়ন প্রজাশাস্তি। মগধ এটা দেশবাচক শব্দ। দেশবাচক শব্দ সবসময় বহু বচন হয়, বহু বচন। তাহলে এটা কি বহু বচন? না, এটা বহু বচন, এটা এক বচন, তাহলে এটা সঠিক তথ্য নয়। দ্বিতীয় বাক্য দেখো, মগধানাং এটা দেশবাচক শব্দ এবং সেটা এখানে বহু বচন রয়েছে, তাহলে এটা ঠিক রয়েছে। রাজা, তারপরে বলছে ন্যায় নয়, এটাও ঠিক আছে। প্রজান মানে প্রজাদেরকে শাসন করেন। এবার প্রজা শব্দটা হচ্ছে নিত্য বহুবচনান্ত এবং সেটা স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে এটা লতা শব্দের মতো হচ্ছে। তো তোমরা বলো লতা শব্দর প্রজাদেরকে শাসন করেন, লতা শব্দ, তাহলে এই মগধের রাজার ইচ্ছা কি? রাজার ইচ্ছা প্রজাদেরকে শাসন করা, তাহলে প্রজা হচ্ছে কর্ম। তা কর্ম হলেও দ্বিতীয়া বিভক্তি হবে, কিন্তু লতা শব্দের দ্বিতীয়ার বহু বচনেও তো কি হয়? লতা বিসর্গ হয়। তাহলে এখানে প্রজান, এটা ভুল আছে, এটা প্রজা হবে। অর্থাৎ মগধানাং রাজা ন্যায়ন প্রজা শাস্তি। আর শ্বাস ধাতুর শাস্তি শিষ্ট শাসতি, প্রথম আর এক বচন হয় শাস্তি, তাহলে অর্থাৎ সি, এই অ্যান্সারটা সঠিক। মগধানাং রাজা ন্যায়েন প্রজাহা স্বাস্তি। আর এই উদাহরণ বাক্যগুলো খুব গুরুত্বপূর্ণ, এভাবে হুবহু অনেক সময় তুলে দিতে পারে। নিষেধার্থক অলম শব্দ যোগে হয় কোন বিভক্তি? তৃতীয়া হয়, তৃতীয়া। আর সমর্থ অর্থে? সমর্থ অর্থে হবে মল্ল, সমর্থ অর্থে হবে চতুর্থী। আর নিষেধার্থক যেমন বিবাদেন অলম, এই যে এখানে বিবাদ করো না, নিষেধ অর্থে হবে তৃতীয়া। নেক্সট প্রশ্ন দেখো, বীর প্রসবিনী ভব অভিজ্ঞান শকুন্তলম। এর প্রশ্ন, বীর পুত্রের জননী হয় শকুন্তলার বিদায় লগ্নে দ্বিতীয়া তাপসে, এই কথা বলেছিলেন। নেক্সট দেখো, সঠিক অনুবাদটি হলো, সঠিক অনুবাদ কোনটি? বর্ষায়াং পথ পিচ্ছিল ভবতি। বর্ষা শব্দ নিত্য বহু বচনান্ত স্ত্রীলিঙ্গ, এটা হবে বর্ষাসু বর্ষাকালে। পন্থা পথ শব্দের প্রথম আর এক বচন, পন্থা পিচ্ছিল ভবতি, এটা হবে বি। 59 দেখো, সঠিক বাক্য হলো প্রাতঃ ভগবন্তাং স্মর, সকাল বেলায় ভগবানকে স্মরণ করো, এটা হবে তোমার এ, প্রাতঃ ভগবন্তাং স্মর। বেনি সংহার নাটকে সংহার, সাধারণত সংহার কথার অর্থ নাশ করা বা মারা, মেরে ফেলা, কিন্তু বেনি সংহার নাটকে কথার সংহার কথার অর্থ হচ্ছে বন্ধন। তাহলে এই ছিল আমাদের প্রথম মডেল সেটের প্রশ্ন উত্তর আলোচনা এবং ব্যাখ্যা। এরপর থেকে মডেল সেটের আর কোনো ক্লাস ওপেন হবে না। যারা মডেল সেটগুলো নিতে চাও তারা অতি সত্বর যোগাযোগ করো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।